ওয়েলকাম স্টুডেন্টস, বায়োলজি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা মলিকুলার বায়োলজির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সুতরাং মলিকুলার বায়োলজি সিরিজের এটি হলো 13 নম্বর লেকচার ভিডিও এবং এই ভিডিওতে আমি ডিএনএ রেপ্লিকেশন সিম্পলিফাইড অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন কিভাবে সম্পন্ন হয় সেই সম্বন্ধে আমি আলোচনা করব। কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের যে তিনটি স্টেপস ইনিশিয়েশন, এলঙ্গেশন এবং টার্মিনেশন, এই তিনটি স্টেপস নিয়েই অত্যন্ত ব্রিফলি আলোচনা করব এবং এটি কিন্তু কনসেপচুয়াল ভিডিও। ওকে, সুতরাং সেই জন্য আমি হেডিং দিয়েছি যে ডিএনএ রেপ্লিকেশন সিম্পলিফাইড। সেন্ট্রাল ডগমার যে তিনটি স্টেপস আছে, প্রথমেই যে বিষয়টা বলার সেটা হলো সেন্ট্রাল ডগমা অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই তিনটি পদ্ধতি কিন্তু যে ডাইরেকশানে সম্পন্ন হয় সেটি হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশন। সুতরাং রেপ্লিকেশন যেহেতু সেন্ট্রাল ডগমার ফার্স্ট স্টেপ, সো রেপ্লিকেশন অবশ্যই 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে সম্পন্ন হয়। এবং রেপ্লিকেশন পদ্ধতি কিভাবে সম্পন্ন হয় এই প্রসঙ্গে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন কনফিউশন ছিল। তো ইকোলাই অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক উভয় প্রকার কোষেই রেপ্লিকেশন পদ্ধতি সেমি কনজারভেটিভ ম্যানারে সম্পন্ন হয়। প্রোক্যারিওটিক কোষের রেপ্লিকেশন পদ্ধতি যে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয় এই প্রসঙ্গে গবেষণা করেছিলেন বিজ্ঞানী মিসেলসন এবং স্টাল। তার এক্সপেরিমেন্ট তোমাদেরকে পড়তে হবে এবং সেই এক্সপেরিমেন্ট আমি এক্ষেত্রে আলোচনা করছি না। এবং ইউক্যারিওটিক কোষে রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ ম্যানারে হয় অর্থাৎ সেই সংক্রান্ত যে এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী টেইলর। ভিসিয়া ফ্যাবা নামক ব্রড বিনে তিনি পরীক্ষা করেছিলেন। দেন প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ। সো হোয়াট ইজ সেমি কনজারভেটিভ ম্যানার? অ্যাকচুয়ালি সেমি কনজারভেটিভ পদ্ধতি কাকে বলে প্রথমে এটা তোমাদেরকে জানতে হবে। ওকে, তো রেপ্লিকেশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে প্রধানত একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ তৈরি হয়। ওকে, সো সাপোজ দিস ইজ এ ডিএনএ, সুতরাং এই ডিএনএ থেকে দুটি ডিএনএ তৈরি হবে। তো কিভাবে তৈরি হবে? তাহলে আমরা প্রত্যেকেই জানি যে একটা সেল যখন তার সাইকেল সম্পন্ন করে, মানে সেল সাইকেল যখন হয়, তখন সেই সেল 2n স্টেজ থেকে 4n স্টেজে চলে যায়। তাহলে এই 2n স্টেজ থেকে 4n স্টেজে যে যাচ্ছে এর কারণটাই হচ্ছে এটা যে এস ফেজে অর্থাৎ সেল সাইকেলের সিনথেটিক দশায় প্রধানত ডিএনএ রেপ্লিকেশন হয় এবং তার ফলে সেল 2n থেকে 4n স্টেজে চলে যায়। ওকে, অর্থাৎ এক্ষেত্রে ডিএনএর ডাবলিং হয়। সুতরাং রেপ্লিকেশন মানে সেই পদ্ধতি যে পদ্ধতিতে কোনো ডিএনএ ডুপ্লিকেশন হয়, অর্থাৎ একটা ডিএনএ থেকে দুটি ডিএনএ তৈরি হয়। সেমি কনজারভেটিভ ম্যানারে কি হয়? সো দিস ইজ এ পেরেন্টাল ডিএনএ, সাপোজ দিস ইজ এ পেরেন্টাল ডিএনএ, তাহলে এই পেরেন্টাল ডিএনএ থেকে দুটি ডিএনএ তৈরি হবে। প্রথমেই ডিএনএর যে দুটি স্ট্র্যান্ড আছে, অর্থাৎ এক্ষেত্রে এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ড দুটো পরস্পর থেকে সেপারেট হয়ে যাবে এবং এই সেপারেটেড দুটি স্ট্র্যান্ডকে আমরা বলবো টেমপ্লেট। সুতরাং এরা টেমপ্লেট বা ছাঁচ হিসাবে কাজ করবে এবং এই ছাঁচে যে ধরনের নিউক্লিওটাইড থাকবে তার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড যুক্ত নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, রাইট? সুতরাং এক্ষেত্রে এরকমভাবে দুটি ডিএনএ তৈরি হবে। তাহলে এই যে ডিএনএ তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটি হচ্ছে ওল্ড স্ট্র্যান্ড মানে পেরেন্টাল স্ট্র্যান্ড, আর ব্ল্যাক কালারে আমরা যেটা লিখলাম সেটা হলো নিউ স্ট্র্যান্ড। তাহলে সেমি কনজারভেটিভ পদ্ধতি হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে একটি ওল্ড এবং একটি নিউ স্ট্র্যান্ড তৈরি হয়। ওকে, সুতরাং ডিএনএ রেপ্লিকেশনে প্রথমেই ডিএনএর দুটি চেইন পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায় এবং প্রত্যেকটা চেইন টেমপ্লেট বা ছাঁচ হিসাবে কাজ করে এবং সেই ছাঁচে যেরকম নিউক্লিওটাইড থাকে সেই রকম নিউক্লিওটাইড যুক্ত নতুন ডিএনএ তৈরি হয়, অর্থাৎ নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়। যেমন এক্ষেত্রে পেরেন্টাল ডিএনএ যদি অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন ইত্যাদি হয়, তাহলে নতুন স্ট্র্যান্ডে পরপর যে নিউক্লিওটাইড যুক্ত হবে সেগুলো হলো থাইমিন, তার কমপ্লিমেন্টারি অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, এইভাবে পরপর যুক্ত হয়। তো নিউক্লিওটাইড এই যে পরপর যুক্ত হচ্ছে এই পদ্ধতিকেই আমরা বলবো এলঙ্গেশন। তাহলে রেপ্লিকেশন পদ্ধতি প্রধানত তিনটি স্টেপসে সম্পন্ন হয়। সেন্ট্রাল ডগমার যে কোনো পদ্ধতি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অথবা ট্রান্সলেশন যাই হোক না কেন তারা তিনটি স্টেপসে সম্পন্ন হয়, একটি ইনিশিয়েশন, একটি এলঙ্গেশন এবং একটি টার্মিনেশন। এবং সেন্ট্রাল ডগমার এই তিনটি পদ্ধতিতে ইনিশিয়েশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্টার্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমেই আমি যে সম্বন্ধে আলোচনা করব সেটা হলো ইনিশিয়েশন। দেখো, আমরা মেনলি প্রোক্যারিওটিক কোষের ইনিশিয়েশন সম্বন্ধে আলোচনা করছি, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের রেপ্লিকেশন সম্বন্ধে আমরা আলোচনা করছি। তাহলে ইনিশিয়েশন পদ্ধতি কিভাবে সম্পন্ন হয় একটু দেখে নিই। অ্যাকচুয়ালি রেপ্লিকেশনে ডিফারেন্ট টাইপের এনজাইমস লাগে। তো আমি এক্ষেত্রে ডিফারেন্ট টাইপের এনজাইমস এবং মেন পয়েন্টসগুলো আমি এক্ষেত্রে লিখেছি বোঝার সুবিধার জন্য। প্রথমেই যেটা আছে সেটা হলো অরিসি,
তারপর ডিএনএ এ প্রোটিন, টোপো আইসোমারেজ এবং হেলিকেস বা হেলিকেস মানে ডিএনএ বি প্রোটিন এবং এসএসবি বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। সুতরাং এই সমস্ত এনজাইমসগুলো কিভাবে কাজ করে ইনিশিয়েশনে এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে, তাহলে প্রোক্যারিওটিক কোষে ডিএনএ সাধারণত আমরা জানি যে সার্কুলার ডিএনএ। সো দিস ইজ এ সার্কুলার ডিএনএ মলিকুল, কিন্তু এই সার্কুলার ডিএনএর যে কোনো জায়গায় কিন্তু রেপ্লিকেশন স্টার্ট হতে পারে না। অ্যাকচুয়ালি রেপ্লিকেশন স্টার্ট হওয়ার জন্য একটা সুনির্দিষ্ট রিজিয়ন্স থাকে, সুনির্দিষ্ট জায়গা থাকে, এবং এই সুনির্দিষ্ট জায়গাকেই প্রোক্যারিওটিক কোষে বলা হয় অরিসি, বা একে আমরা বলবো অরিজিন অফ রেপ্লিকেশন। প্রোক্যারিওটিক কোষে প্রধানত একটি অরিজিন অফ রেপ্লিকেশন থাকে বা অরিসি থাকে, কিন্তু ইউক্যারিওটিক কোষে একাধিক অরিসি থাকে, এবং সেই জন্য ইউক্যারিওটিক কোষের রেপ্লিকেশন অনেক স্পিডি হয়, কারণ ইউক্যারিওটিক কোষের যে ডিএনএ সেটি হিউজ, অনেক বড়, সুতরাং তার রেপ্লিকেশন কম সময়ে হতে হবে, সেই কারণের জন্য ইউক্যারিওটিক কোষে একাধিক অরিসি থাকে। বাট প্রোক্যারিওটিক কোষে একটি অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, তো সেই অরিজিন অফ রেপ্লিকেশনকে আমরা বলবো অরিসি। এই জায়গাতেই রেপ্লিকেশন শুরু হয়। ডিএনএর স্পেসিফিক জায়গা মানে কি স্পেসিফিক সিকোয়েন্স, অর্থাৎ সুনির্দিষ্ট সিকোয়েন্স। তো অরিসিতে দেখা গেছে যে দুটি রিজিয়ান্স থাকে বা দুটি স্পেসিফিক রিজিয়ান্স বা স্পেসিফিক সিকোয়েন্স থাকে। একটিকে বলা হয় 13 মার। এই 13 মারের 3টি টেন্ডেমলি রিপিটেড সিকোয়েন্স থাকে, এবং আরও একটা হলো 9 মার। এই 9 মারের 9টি বেসযুক্ত 4টি ডিসপার্সলি রিপিটেটিভ সিকোয়েন্স থাকে। সুতরাং 13 মার মানে 13টি বেস পেয়ার এক্ষেত্রে টেন্ডেমলি রিপিটেড হয়। ওকে, টেন্ডেমলি মানে কি পরপর। সুতরাং অরিসিতে 13টি বেস পেয়ার, তাহলে এটি হলো 13টি বেস পেয়ার, এটা আবার 13টি বেস পেয়ার, এটি আবার 13টি বেস পেয়ার। তাহলে এই 13টি বেস পেয়ার পরপর যে রিপিটেড হচ্ছে, তাহলে এই রিজিয়ান্সকে আমরা বলবো 13 মার। ওকে, এবং 9 মার কাকে বলে? 9টি বেস পেয়ার 4বার ডিসপার্সলি রিপিটেড হয়। ডিসপার্স মানে কি ছড়িয়ে থাকা। সুতরাং 9 মারে কি হবে? তাহলে দেখো 9 মার মানে কি? 9 মার মানে 9টি বেস পেয়ার 4বার এক্ষেত্রে রিপিটেড হবে। সো 1 2 3 অ্যান্ড আবার আঁকার চেষ্টা করছি 4। অর্থাৎ এই 4টি যে আমরা সিকোয়েন্স আমরা লিখলাম, অর্থাৎ 9টি বেস পেয়ার এক্ষেত্রে 4বার রিপিটেড হবে। সুতরাং এটাকেই আমরা বলবো 9 মার। ওকে, 9টি বেস পেয়ার 4বার ডিসপার্সলি, ডিসপার্স মানে দুটো সিকোয়েন্সের মাঝখানে গ্যাপ থাকবে, তাহলে একে আমরা বলবো ডিসপার্সলি রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্স। তাহলে এটাই হলো অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক কোষের অরিসি বা অরিজিন অফ রেপ্লিকেশন। ইনিশিয়েশনের শুরুতেই কি হবে? ইনিশিয়েশনের শুরুতেই এই 9 মার স্থানে ডিপ ডিএনএ এ প্রোটিন যুক্ত হবে। তাহলে ফার্স্ট ইনিশিয়েশনের শুরুতেই 9 মার স্থানে ডিএনএ এ প্রোটিন যুক্ত হবে। তাই যদি হয় তাহলে 13 মার রিজিয়ান প্রথমেই খুলে যাবে। ওকে, তাহলে কেমন ছবিটা হবে? তাহলে এক্ষেত্রে 9 মার রিজিয়ানে ডিএনএ এ প্রোটিন যুক্ত হয়েছে এবং 9 মার রিজিয়ান এইভাবে কয়েল্ড করে যাবে। ওকে, অর্থাৎ ডিএনএ এ প্রোটিনকে তারা কভার করে ফেলবে, এবং 13 মার যে রিজিয়ান আছে, এই 13 মার রিজিয়ান তখন এইভাবে খুলে যাবে, এবং সেটা যদি খুলে যায় অনেকটা চোখের মতো দেখতে লাগে, এটাকে বলে রেপ্লিকেশন আই বা রেপ্লিকেশন বাবল। তাহলে এই 13 মার রিজিয়ান খুলে যায়, এবং এই 13 মার রিজিয়ান খুলে গেলেই কিন্তু অ্যাকচুয়ালি ইনিশিয়েশন তখন শুরু হয়। ওকে, দেন দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ইনিশিয়েশন। তাহলে 13 মার রিজিয়ান যেই না খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ডিএনএকে অনেকটা এইরকম দেখতে লাগে। দিস ইজ নোন অ্যাজ রেপ্লিকেশন আই বা রেপ্লিকেশন বাবল, এবং একটি পোর্শন যদি আমরা দেখি তাহলে অনেকটা ওয়াই আকৃতির লাগছে। সুতরাং ডিএনএকে তখন কি লাগবে? ওয়াই আকৃতির। এখান থেকে ওয়াই এর দুটি আর্ম, আবার এদিক থেকে ওয়াই এর দুটি আর্ম। তো এটাকেই আমরা বলবো রেপ্লিকেশন ফর্ক। ওকে, সো ওয়াই আকৃতির যে ফর্ম যেটা ইনিশিয়েশনে তৈরি হয় তাকেই আমরা বলবো রেপ্লিকেশন ফর্ক। এরপরে কি হয়? তাহলে আমরা এক্ষেত্রে দেখে নিলাম যে অরিসি কাকে বলে এবং ডিএনএ এ প্রোটিন কি কাজ করে। এরপরেই যে 13 মার রিজিয়ন যেটা খুলে যাচ্ছে বা রেপ্লিকেশন আই বা রেপ্লিকেশন ফর্ক তৈরি হচ্ছে, এবার কি করতে হবে? ডিএনএ দুটো চেনকে সেপারেটেড হতে হবে। এই ডিএনএ দুটো চেনকে সেপারেশনের জন্য ডিফারেন্ট টাইপের এনজাইমস এবার রিক্রুটেড হবে এই স্থানে, অর্থাৎ রেপ্লিকেশন ফর্কের স্থানে। সুতরাং প্রথম যে এনজাইম রিক্রুট হবে সেই এনজাইমটার নাম হলো টোপো আইসোমারেজ।
দেন হোয়াট উইল বি দ্য ফাংশন অফ টোপোআইসোমারেজ? আমরা জানি যে ডিএনএর দুটি চেন পরস্পরকে পেঁচিয়ে থাকে এবং সেই প্যাঁচকে আমরা বলবো নেগেটিভলি সুপার কয়েলড। ওকে, সুতরাং প্রথমেই যখন দুটি স্ট্র্যান্ড যখন পরস্পরের থেকে সেপারেটেড হতে যাবে, সেপারেশন হওয়ার ফলে তাদের মধ্যে একটি ফোর্স কাজ করে যাকে আমরা বলবো টরশন ফোর্স। এই টরশন ফোর্সের জন্য ডিএনএ আবার আগের অবস্থায় ফিরে আসতে চায়। যেমন কোনো দড়ির প্যাঁচকে যদি আমরা খুলি, সঙ্গে সঙ্গে দড়িটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, তাহলে যে ফোর্সের সাহায্যে এটা সম্পন্ন হয় তাকে আমরা বলবো টরশন ফোর্স। দেন দ্য টোপোআইসোমারেজ রিমুভ দ্য টরশন ফোর্স। তাহলে টোপোআইসোমারেজ কি হবে? টোপোআইসোমারেজ এবার এই স্থানে যুক্ত হবে এবং তার ফলে টরশন ফোর্স রিমুভড হয়ে যাবে, মানে ডিএনএ দুটো স্ট্র্যান্ডের প্যাঁচ তখন খুলতে থাকবে। অর্থাৎ নেগেটিভলি সুপার কয়েলিং ফোর্সের মধ্যে সে পজিটিভলি সুপার কয়েলিং ফোর্স অ্যাপ্লাই করবে টোপোআইসোমারেজ এবং তার ফলে ডিএনএ যে দুটি স্ট্র্যান্ড পেঁচিয়েছিল সেই প্যাঁচগুলো খুলে যাবে। ওকে, দেন দিস ইজ টোপোআইসোমারেজ। এরপরে টোপোআইসোমারেজের পর ইনিশিয়েশনের যে এনজাইম রিক্রুটেড হবে সেই এনজাইমটার নাম হলো হেলিকেজ। এরপরে যে এনজাইম রিক্রুটেড হবে সেই এনজাইমের নাম হলো হেলিকেজ। তো হেলিকেজ এনজাইম কি কাজ করে? হেলিকেজ এনজাইম ব্রেকস দ্য হাইড্রোজেন বন্ড। ডিএনএ অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে সেই হাইড্রোজেন বন্ডকে ব্রেক করে দেয় এবং তার ফলে ক্রমশ এই রেপ্লিকেশন ফর্ক ক্রমশ মুভ করতে থাকে। ওকে, অর্থাৎ ডিএনএ দুটি স্ট্র্যান্ড খুলতে খুলতে যায় এবং সেই কারণের জন্যই অ্যাকচুয়ালি দুটি টেমপ্লেট স্ট্র্যান্ড এক্ষেত্রে তৈরি হয়। অর্থাৎ ডিএনএ দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে যায় এবং প্রত্যেকটা প্যারেন্টাল স্ট্র্যান্ড টেমপ্লেট বা ছাঁচ হিসাবে কাজ করে। তাহলে টোপোআইসোমারেজ এর ফলে যে কাজটা করবে সেটা হলো ডিএনএর মধ্যে টরশন ফোর্সকে রিমুভ করে এবং হেলিকেজ হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেয় এবং তার ফলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, ডিএনএ দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে গেলেও, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি ডিএনএ দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে গেছে, সুতরাং এক্ষেত্রে ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে। কিন্তু এই অবস্থাতেও আরও একটা এনজাইম চলে আসে, সেই এনজাইমটার নাম হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন এই সেপারেটেড সিঙ্গেল স্ট্র্যান্ডের সঙ্গে যুক্ত হয় এবং তার ফলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড কন্ডিশনে প্রধানত ডিএনএ থাকে, অর্থাৎ টেমপ্লেট সে তৈরি করে রাখে। এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন যদি না যুক্ত হতো তাহলে কি হতো? তাহলে এই যে স্ট্র্যান্ড যেগুলো সেপারেটেড হয়ে গিয়েছিল সেই স্ট্র্যান্ডের মধ্যে লুপ তৈরি হয়ে যেত। ওকে, সেই স্ট্র্যান্ডের মধ্যে কি তৈরি হয়ে যেত? লুপ তৈরি হয়ে যেত। তাহলে কিন্তু আর রেপ্লিকেশন ঠিকঠাকভাবে সম্পন্ন হতো না। তাহলে এই সমস্ত এনজাইমগুলো রিক্রুটেড হয় এবং ডিএনএ দুটো স্ট্র্যান্ড সেপারেটেড হয়ে যায় এবং এর ফলে কিন্তু ইনিশিয়েশন পদ্ধতি শেষ হয়। এরপরে ডিএনএর রেপ্লিকেশনের সেকেন্ড স্টেপ শুরু হয় এবং সেই সেকেন্ড স্টেপকে আমরা বলবো এলঙ্গেশন। এবং ইনিশিয়েশনের পরেই ডিএনএ রেপ্লিকেশনের সেকেন্ড স্টেপ শুরু হয়, সেই সেকেন্ড স্টেপকে আমরা বলবো এলঙ্গেশন। এলঙ্গেশনের যে সমস্ত এনজাইমসগুলো কাজ করে সেগুলো হলো ডিএনএ পলিমারেজ, প্রাইমেজ এবং তার সঙ্গে সঙ্গে লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ডের সিনথেসিস হয়। সুতরাং ডিএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি দ্য মেজর এনজাইম ফর ডিএনএ রেপ্লিকেশন এবং প্রধানত আর্থার কর্নবার্গ এই ডিএনএ পলিমারেজ আবিষ্কার করেছিলেন। ডিএনএ পলিমারেজ প্রধানত তিন রকমের হয়। ডিএনএ পলিমারেজ প্রধানত তিন রকমের হবে: ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 2 এক্ষেত্রে ডিএনএ পলিমারেজ 2 প্রধানত রিপেয়ার এনজাইম, মানে ডিএনএ রেপ্লিকেশনে যদি কোনো মিস্টেক হয় তাহলে ডিএনএ পলিমারেজ 2 সেটা রিপেয়ার করতে সাহায্য করে। ডিএনএ পলিমারেজ 1 কি কাজ করে? ডিএনএ পলিমারেজ 1 রিমুভ প্রাইমার। ওকে, অর্থাৎ প্রাইমারকে রিমুভ করে। আমরা একটু পরেই দেখব যে হোয়াট ইজ দিস প্রাইমার। আর ডিএনএ পলিমারেজ 3 ইজ দ্য মেজর রেপ্লিকেটিভ এনজাইম। সুতরাং গুরুত্বপূর্ণ যে রেপ্লিকেটিভ এনজাইম সেটাই হলো ডিএনএ পলিমারেজ 3। ওকে, এখন ডিএনএ রেপ্লিকেশন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশানে হয়। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমেই যদি একটি রেপ্লিকেশন ফর্কের ছবি যদি আমরা আঁকি, সো দিস ইজ এ রেপ্লিকেশন ফর্ক। ওকে, এবং রেপ্লিকেশন ফর্ক কোন দিকে মুভ করছে? এই দিকে রেপ্লিকেশন ফর্ক মুভ করছে। দেন দিস ইজ দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট অফ রেপ্লিকেশন ফর্ক। তাহলে এটা হলো রেপ্লিকেশন ফর্কের মুভমেন্টের দিক এবং রেপ্লিকেশন ফর্কের সামনের দিকে কি থাকবে? অ্যাজ ইউজুয়াল টোপোআইসোমারেজ যুক্ত হয়ে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে হেলিকেজ যুক্ত হয়ে থাকবে। ওকে, এই সমস্ত এনজাইমগুলো যুক্ত হয়ে থাকবে।
এখন এলঙ্গেশন পদ্ধতি বা ডিএনএ রেপ্লিকেশন হতে গেলে কিন্তু যে বিষয়টা লাগে বা একটা ছোট্ট আরএনএ লাগে তাকে আমরা বলবো আরএনএ প্রাইমার। কারণ মেজর যে ডিএনএ রেপ্লিকেটিভ এনজাইম ডিএনএ পলিমারেজ 3 প্রধানত তার পিছনেই নিউক্লিওটাইড যুক্ত করে যদি সে একটা থ্রি প্রাইম ওইচ এন্ড পায়। ওকে, ফ্রি 3 প্রাইম ওইচ এন্ড যদি পায় তবেই কিন্তু ডিএনএ রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএ পলিমারেজ 3 তবেই কিন্তু নিউক্লিওটাইড অ্যাড করতে পারে। তাহলে রেপ্লিকেশন পদ্ধতি যেহেতু আমরা জানি যে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশানে হয়, দেন যদি এই স্ট্র্যান্ডটাকে যদি আমরা ধরি 3 প্রাইম থেকে 5 প্রাইম এবং অন্য স্ট্র্যান্ড যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয় তাহলে কি হবে, রাইট? তাহলে দেখো এই স্ট্র্যান্ডটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম আর অন্য স্ট্র্যান্ডটা কি হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম এবং রেপ্লিকেশন ফর্ক কোন দিকে মুভ করছে, এই দিকে মুভ করছে। ওকে, একটা বিষয় সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে যেদিকে রেপ্লিকেশন ফর্ক মুভ করে, আবার বলছি যে রেপ্লিকেশন ফর্ক যেদিকে মুভ করে সেই দিকে যে নতুন ডিএনএ চেনের সিনথেসিস হয় সেটা কন্টিনিউয়াসলি হয়। দ্যাট মিনস এই দিকে রেপ্লিকেশন ফর্ক মুভ করছে, ওকে, অর্থাৎ এই দিক থেকে ডিএনএর চেন দুটো খুলতে যাচ্ছে এবং তার ফলে এই দিকে ডিএনএ রেপ্লিকেশন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশানে হবে। সুতরাং এই 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশানে যে নতুন চেনের যে সিনথেসিস হবে সেটা কন্টিনিউয়াসলি হবে এবং এই কন্টিনিউয়াস যে স্ট্র্যান্ড এটাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। দিস ইজ নোন অ্যাজ লিডিং স্ট্র্যান্ড। ওকে, এবং লিডিং স্ট্র্যান্ড ভেরি ফাস্ট, খুব দ্রুত লিডিং স্ট্র্যান্ড কিন্তু তৈরি হয় এবং লিডিং স্ট্র্যান্ড তৈরি হওয়ার জন্য কেবলমাত্র একটি আরএনএ প্রাইমার লাগে এবং এই আরএনএ প্রাইমার তৈরি করে যে এনজাইম তার নাম হলো প্রাইমেজ। তার নাম কি? প্রাইমেজ। ওকে, এবং এই প্রাইমেজের যে 3 প্রাইম ওইচ এন্ড আছে তাহলে অ্যাকচুয়ালি প্রাইমেজ এনজাইম প্রধানত আরএনএ প্রাইমার তৈরি করে। সো দিস ইজ আরএনএ প্রাইমার। তাহলে এটাকে আমরা বলবো আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার ইজ নাথিং বাট দিস ইজ এ 3 থেকে 10টি নিউক্লিওটাইড যুক্ত আরএনএ, রাইট? সুতরাং এটি হলো আরএনএ। তো এই পোর্শনকে আমরা আরএনএ ডিএনএ হাইব্রিড বলতে পারি। তো এই আরএনএ প্রাইমারের 3 প্রাইম ওইচ এন্ডটা প্রধানত ফ্রি থাকে। এই ফ্রি 3 প্রাইম ওইচ এন্ডের সঙ্গে নিউক্লিওটাইড যুক্ত করে যে এনজাইম তার নাম হলো ডিএনএ পলিমারেজ 3। কারণ আমরা দেখিয়েছিলাম যে ডিএনএ পলিমারেজ 3 ইজ দ্য মেজর রেপ্লিকেটিভ এনজাইম, রাইট? তাহলে এক্ষেত্রে 3 প্রাইম ওইচ এন্ডে নিউক্লিওটাইড যোগ করে এইটার মানে কি? মানে টেমপ্লেট স্ট্র্যান্ডে এক্ষেত্রে যদি থাইমিন থাকে তাহলে ডটার স্ট্যান্ডে বা নতুন স্ট্যান্ডে অ্যাডেনিন যুক্ত করবে। তাহলে এই যে ডটার স্ট্যান্ডে যে অ্যাডেনিনকে যে যুক্ত করছে এটা কে করছে? ডিএনএ পলিমারেজ 3। ওকে, সুতরাং এইভাবে ক্রমশ ডিএনএ চেনের এলঙ্গেশন হয়, অর্থাৎ নতুন চেনের এলঙ্গেশন হয় বা বৃদ্ধি হয় এবং এই কাজে সাহায্য করে ডিএনএ পলিমারেজ 3। আবার রেপ্লিকেশন ফর্ক যেদিকে মুভ করে তার উল্টো দিকে যে নতুন ডিএনএ চেনের সিনথেসিস হয় সেটা কিন্তু ডিসকন্টিনিউয়াসলি হয়। সুতরাং এক্ষেত্রে একাধিক আরএনএ প্রাইমার লাগে। সো এক্ষেত্রে একাধিক আরএনএ প্রাইমার লাগে। দিস আর দ্য আরএনএ প্রাইমার, রাইট? এবং এই একাধিক আরএনএ প্রাইমার যে লাগছে এবং এই আরএনএ প্রাইমারগুলোর 3 প্রাইম ওইচ এন্ডে আবার ডিএনএ পলিমারেজ 3 ক্রমশ নিউক্লিওটাইড যুক্ত করে নতুন চেনের এলঙ্গেশন ঘটায়। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদিও রেপ্লিকেশন পদ্ধতি 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশানে হচ্ছে, কিন্তু যেদিকে রেপ্লিকেশন ফর্ক মুভ করছে তার উল্টো দিকে নতুন ডিএনএ চেনের সিনথেসিস ডিসকন্টিনিউয়াসলি হচ্ছে এবং তার ফলে অসংখ্য ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে এবং বিজ্ঞানী রেইজি ওকাজাকি এই ফ্র্যাগমেন্টগুলোকে বললেন ওকাজাকি ফ্র্যাগমেন্ট। সো দিস ফ্র্যাগমেন্ট আর নোন অ্যাজ ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকে, এবং এক্ষেত্রে অসংখ্য শর্ট আরএনএ প্রাইমার এক্ষেত্রে লাগছে, অর্থাৎ একাধিক আরএনএ প্রাইমার লাগছে এবং এইভাবে যে চেনের সিনথেসিস হয় তাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। তাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ডের সিনথেসিস অনেকটা সময় লাগে। সো দিস ইজ স্লোলি হয়, সেই জন্যই এটা হলো ল্যাগিং স্ট্র্যান্ড। এবং এইভাবে ক্রমশ ডিএনএ রেপ্লিকেশনের এলঙ্গেশন পদ্ধতি চলতে থাকে, রাইট?
তাহলে ডিএনএ রেপ্লিকেশনের এলঙ্গেশন পদ্ধতিতে দুরকম চেনের সিনথেসিস হয়, একটি হলো লিডিং স্ট্র্যান্ড এবং আরও একটা হলো ল্যাগিং স্ট্র্যান্ড। রেপ্লিকেশন ফর্ক যেদিকে মুভ করে সেই দিকে ডিএনএ চেনের সিনথেসিস কন্টিনিউয়াসলি হয় এবং এর ফলে যে নতুন চেন তৈরি হয় তাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড, এবং যেদিকে রেপ্লিকেশন ফর্ক মুভ করে তার উল্টো দিকে ডিএনএ চেনের সিনথেসিস ডিসকন্টিনিউয়াসলি হয় এবং অনেকগুলো প্রাইমার ক্ষেত্রে লাগে এবং এই স্ট্র্যান্ড তৈরি হতে সময়ও বেশি লাগে, তো সেই জন্য একে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। অনেক সময় লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড কি এই বিষয়টা আমরা বুঝতে পারি না। তাহলে লিডিং আর ল্যাগিং স্ট্র্যান্ড আর নাথিং, দিস আর দ্য নিউলি সিনথেসাইজড স্ট্র্যান্ড। দ্য লিডিং স্ট্র্যান্ড আর দোজ স্ট্র্যান্ড হুইচ আর সিনথেসাইজড কন্টিনিউয়াসলি অ্যান্ড দিস আর সিনথেসাইজড। তাহলে যে চেনের সিনথেসিস রেপ্লিকেশন ফর্ক যেদিকে মুভ করছে সেই দিকে হচ্ছে সেটাই হলো লিডিং স্ট্র্যান্ড, এটা কন্টিনিউয়াসলি হয়। কিন্তু রেপ্লিকেশন ফর্ক যেদিকে মুভ করে তার উল্টো দিকে যে চেনের সিনথেসিস হচ্ছে তাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড এবং সেটা ডিসকন্টিনিউয়াসলি হয়। এর ফলে যে অসংখ্য ছোট ছোট খণ্ড তৈরি হয় তাকে আমরা বলবো ওকাজাকি ফ্র্যাগমেন্ট। দিস পয়েন্টস আর ইম্পর্টেন্ট, ওকে। এবং এই প্রসঙ্গে আরও একটা টার্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রাইমোজোম। তো প্রাইমোজোম আমরা কাকে বলবো? হেলিকেজ এবং প্রাইমেজ। প্রাইমেজ মানে সেই এনজাইম যেটা আরএনএ প্রাইমার তৈরি করে রেপ্লিকেশনে, তাকে আমরা বলবো প্রাইমেজ। তো হেলিকেজ এবং প্রাইমেজ এই দুটি এনজাইমকে একসঙ্গে আমরা বলবো প্রাইমোজোম। তো প্রাইমেজ হেলিকেজের সাহায্যেই কিন্তু কাজ করে, ওকে। তো এইভাবে এলঙ্গেশন হতে হতে একসময় টার্মিনেশন পদ্ধতিতে চলে আসে, অর্থাৎ রেপ্লিকেশন পদ্ধতি শেষ করতে হবে। তো রেপ্লিকেশন শেষ করার জন্য ডিএনএতে যে সাইট থাকবে, অর্থাৎ ডিএনএতে যে জায়গা থাকবে সেটা হলো টার অ্যান্ড টাস সাইট। কিন্তু তার আগে একটা বিষয় তোমাদেরকে জানতে হবে, সেটা হলো এই সময় আরও একটা এনজাইম কাজ করে অর্থাৎ এলঙ্গেশনে, সেটি হলো ডিএনএ পলিমারেজ 1। তো ডিএনএ পলিমারেজ 1 কি কাজ করবে? তাহলে আমরা দেখলাম যে নতুন যে চেনের সিনথেসিস হয়েছে সেই নতুন চেনে আরএনএ আছে, ওকে। তো এই আরএনএ প্রাইমারগুলোকে রিমুভ করতে হবে। তো আরএনএ প্রাইমারগুলোকে কি করতে হবে? রিমুভ করতে হবে। এবং এই আরএনএ প্রাইমারগুলোকে রিমুভ করে যে এনজাইম সেটাই কিন্তু ডিএনএ পলিমারেজ 1, রাইট। তাহলে আরএনএ প্রাইমারগুলোকে আমি এক্ষেত্রে মুছে দিলাম। এই আরএনএ প্রাইমার যদি রিমুভ হয়ে যায় তাহলে আরএনএ ডিএনএ হাইব্রিড ডিএনএ স্ট্র্যান্ডে পরিণত হয়। অর্থাৎ আরএনএ ডিএনএ হাইব্রিড আর থাকে না, কারণ ডিএনএতে আরএনএ থাকলে হবে না, সেই কারণের জন্য আরএনএকে অবশ্যই রিমুভ করতে হবে। তাহলে ডিএনএ পলিমারেজ 1 রিমুভ প্রাইমার, ওকে, রিমুভ প্রাইমার। এর পরেও যদি কোনো গ্যাপ থেকে যায়, অর্থাৎ এর পরেও যদি এই জায়গায় কোনো গ্যাপ থেকে যায়, এই গ্যাপকে পূরণ করে যে এনজাইম, গ্যাপ সিলিং এনজাইম, তাকে আমরা কি বলবো? গ্যাপ সিলিং এনজাইম। এবং গ্যাপ সিলিং যে এনজাইম থাকবে সেটি হলো ডিএনএ লাইগেজ, ওকে। এবং এই ডিএনএ লাইগেজ বায়োটেকনোলজিতেও ব্যবহৃত হয়। তো এরকমভাবে এলঙ্গেশন হতে হতে একসময় রেপ্লিকেশন ফর্ক টার্মিনেশন সাইটের কাছে চলে আসে এবং টার্মিনেশন সাইটেও কিছু স্পেসিফিক সিকোয়েন্স থাকবে, তাকে আমরা বলবো টার অ্যান্ড দ্য টাস সিকোয়েন্স, ওকে। যখনই টার এবং টাস সিকোয়েন্সের কাছাকাছি যখনই রেপ্লিকেশন ফর্ক যখন চলে আসবে তখন এটাই ইন্ডিকেট করবে যে এবার রেপ্লিকেশনের টার্মিনেশন ঘটাতে হবে। এবং এই সময় ডিএনএতে একটি প্রোটিন রিক্রুট হবে, সেই প্রোটিনটার নাম হলো রিকম্বিনেশন প্রোটিন। সেই প্রোটিনের নাম হলো রিকম্বিনেশন প্রোটিন। তাহলে রিকম্বিনেশন প্রোটিন এটা বুঝতে পারে যে টার সাইট এবং টাস সাইটকে, এবং যখনই এলঙ্গেশন হতে হতে যখন টার এবং টাস সাইটে যখন চলে আসে প্যারেন্টাল স্ট্র্যান্ডের রেপ্লিকেশন ফর্ক, তখন রিকম্বিনেশন প্রোটিন যুক্ত হয়। এবং রিকম্বিনেশন প্রোটিন যদি যুক্ত হয় তাহলে টোপো আইসোমারেজ তখন রিলিজড হয়ে যায়, হেলিকেজ রিলিজড হয়ে যায় এবং তার ফলে ডিএনএ চেনের টার্মিনেশন বা পরিসমাপ্তি ঘটে ডিএনএ রেপ্লিকেশনের, ওকে। দেন দিস আর অ্যাকচুয়ালি দ্য বেসিক কনসেপ্ট অফ ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আমি তোমাদেরকে বললাম, যেগুলো আমি লিখেছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টস। সুতরাং ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ পদ্ধতি। কেন সেমি কনজারভেটিভ পদ্ধতি সেটা পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে ইনিশিয়েশন কাকে বলে, অরিজিন অফ রেপ্লিকেশন কাকে বলে, প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষে কতগুলি করে অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, প্রোক্যারিওটিক কোষের অরিজিন অফ রেপ্লিকেশন বা অরিসিয়ের বৈশিষ্ট্য কী, এবং তার সাথে সাথে রেপ্লিকেশন ফর্ক কাকে বলে, রেপ্লিকেশন আই কাকে বলে, ইউনিডাইরেকশনাল এবং বাইডাইরেকশনাল রেপ্লিকেশন বলতে আমরা কি বুঝবো, ডিএনএ এ প্রোটিন, টোপো আইসোমারেজ, হেলিকেজ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, এরা প্রধানত কি কাজ করে। এই এনজাইমোলজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এর সাথে সাথে ডিএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি কি এবং কর্নবার্গের এনজাইম কাকে বলে, ডিএনএ পলিমারেজ 1 প্রথম আর্থার কর্নবার্গ আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীকালে দেখা গেছে যে প্রোক্যারিওটিক কোষে আরও 3টি ডিএনএ পলিমারেজ থাকে, ডিএনএ পলিমারেজ 1, 2 অ্যান্ড 3। ওকে, এর মধ্যে ডিএনএ পলিমারেজ 3 হলো মেজর রেপ্লিকেটিভ এনজাইম, ডিএনএ পলিমারেজ 2 রিপেয়ার এনজাইম এবং ডিএনএ পলিমারেজ 1 প্রধানত প্রাইমারকে রিমুভ করে এবং চেনের কিছুটা এলংগেশন ঘটায়, যে জায়গায় গ্যাপ তৈরি হয়েছে আরএনএর মধ্যে সেই জায়গায় গ্যাপটাকে পূরণ করে। ওকে, তার সঙ্গে সঙ্গে প্রাইমেজের কাজ কি, প্রাইমেজ প্রধানত এলংগেশনে অংশ নেয় এবং আরএনএ প্রাইমার তৈরি করে। প্রাইমোজোম কাকে বলে, লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড কাকে বলে, লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ডের মধ্যে পার্থক্য কি, ওকাজাকি ফ্র্যাগমেন্ট কাকে বলে, দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবং সবশেষে যেটা আছে সেটা হলো টার্মিনেশন। ডিএনএ রেপ্লিকেশনের টার্মিনেশন অতটা গুরুত্বপূর্ণ নয় পরীক্ষার জন্য, কিন্তু তবুও তোমাদেরকে পড়তে হবে টার সাইট এবং টার সাইট কাকে বলে এবং ডিএনএ রেপ্লিকেশনের রিকম্বিনেশন প্রোটিনের গুরুত্ব কি। ওকে, সুতরাং এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের একদম সিম্পলিফাইড প্রসেস। তো এরপরে আমি ট্রান্সক্রিপশনের সিম্পলিফাইড প্রসেস নিয়ে আলোচনা করব, তারপর ট্রান্সলেশনের সিম্পলিফাইড প্রসেস নিয়ে আলোচনা করব। তো এই সম্বন্ধে যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার সময় মতো। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমি প্রোক্যারিওটিক কোষে অর্থাৎ ক্লাস 12-এর জন্য এক্ষেত্রে আমি আলোচনা করলাম, অর্থাৎ এটা হলো ক্লাস 2 লেভেলের কনসেপ্ট, কিন্তু তবুও তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এক্সামিনেশন দেবে বা অন্যান্য বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, মনে রাখবে যে ক্লাস 2 লেভেলের কনসেপ্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রত্যেকের ক্ষেত্রেই এই রেপ্লিকেশন পদ্ধতি, এই যে ফান্ডামেন্টাল প্রসেস বা এই যে বেসিক কনসেপ্ট, এটা কিন্তু বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এবং এরপরে আমি আলোচনা করব, মানে সেন্ট্রাল ডগমার এই বেসিক কনসেপ্ট শেষ হয়ে যাওয়ার পরে আমি সেন্ট্রাল ডগমার প্রত্যেকটা স্টেপস নিয়ে ডিটেলসে আলোচনা করব, বোথ ইন কেস অফ বোথ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল। ওকে, সো আজকে তাহলে এই পর্যন্তই এবং আশা করি তোমরা রেপ্লিকেশন সম্বন্ধে বুঝতে পেরেছো। তো আবার বলি যে যদি তোমাদের মধ্যে কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।